হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু মাই চ্যানেল সানসেট একাডেমি। আগের ক্লাসে আমরা সিন্ধু নদ সম্পর্কে জেনেছি। আজকের ক্লাসে আমরা ইন ডিটেলস গঙ্গা নদী সম্পর্কে জানব এবং পরবর্তী ক্লাসে আমরা ব্রহ্মপুত্র নদ সম্পর্কে জানব এবং তারও পরবর্তী ক্লাসে আমরা দক্ষিণ ভারতে যে সমস্ত ইম্পর্ট্যান্ট নদীগুলো আছে, কৃষ্ণা, কাবেরী, গোদাবরী, অন্যান্য নদীগুলো সম্পর্কে ভালোভাবে জেনে নেব এবং পরীক্ষাতে কী ধরনের প্রশ্ন আসে আমরা সব আলোচনা করব। তো আজকের আলোচ্য বিষয় হচ্ছে গঙ্গা নদী বা গঙ্গা রিভার। দেখো, এই গঙ্গা নদীর উৎপত্তি কোথায় হয়েছে? এই গঙ্গা নদীর উৎস বা উৎপত্তি হলো উত্তরাখণ্ড রাজ্যের কাশী জেলার গঙ্গোত্রী হিমবাহের গোমুখ গুহা থেকে। তাহলে কোন গুহা থেকে? গোমুখ গুহা থেকে গঙ্গা নদীর উৎপত্তি হয়েছে। এই যে গঙ্গা নদী, এই গঙ্গা নদীর মোট দৈর্ঘ্য হচ্ছে 2525 কিলোমিটার। তাহলে গঙ্গা নদীর মোট দৈর্ঘ্য কত? 2525 কিলোমিটার। খুব ইম্পর্ট্যান্ট। এবং এই যে গঙ্গা নদী আছে, এই গঙ্গা নদীটা পশ্চিমবঙ্গে প্রবাহিত হয়েছে 520 কিলোমিটার। তাহলে পশ্চিমবঙ্গে কত কিলোমিটার গঙ্গা নদী প্রবাহিত হয়েছে? 520 কিলোমিটার। এবার দেখো, এই গঙ্গা নদী হলো ভারতের দীর্ঘতম ও প্রধান নদী। তাহলে ভারতের দীর্ঘতম নদীর নাম কি? সেটা হচ্ছে গঙ্গা নদী। ভারতবর্ষ 1947 সালে স্বাধীনতার পরপর কিন্তু এই গঙ্গা নদীকে ভারতের জাতীয় নদী হিসাবে ঘোষণা করা হয়নি। তাহলে ভারতের জাতীয় নদী হিসাবে গঙ্গাকে কত সালে ঘোষণা করা হয়েছিল? সেটা হলো 2008 সালের 4ই নভেম্বর। তাহলে 2008 সালের 4ই নভেম্বর গঙ্গা নদীকে ভারতের জাতীয় নদী হিসাবে ঘোষণা করা হয়। তৎকালীন প্রধানমন্ত্রী ছিলেন ডক্টর মনমোহন সিং। এবার আমরা দেখে নেব যে উৎস থেকে একদম গঙ্গা নদীর নামকরণ হয়নি। গঙ্গা নদীর নামকরণ হয়েছে দেবপ্রয়াগ থেকে। তা দেবপ্রয়াগের আগে আমরা আরও 4টে প্রয়াগ দেখব। টোটাল পঞ্চপ্রয়াগ আমরা দেখব। তাহলে পঞ্চপ্রয়াগ দেখা যাক। প্রথমে কি প্রয়াগ আছে? প্রথমে আছে দেখো বিষ্ণুপ্রয়াগ। তাহলে বিষ্ণুপ্রয়াগ কি? বিষ্ণুপ্রয়াগ হচ্ছে একটা স্থানের নাম যেখানে অলকনন্দা এবং ধলিগঙ্গা এই দুটো নদী মিলিত হয়েছে। তাহলে বিষ্ণুপ্রয়াগে কোন দুটো নদীর মিলিত হয়েছে? অলকানন্দা ও ধলিগঙ্গা। তাহলে দেখো, এই যে নীল আকারের আছে, এই নদীটাকে আমরা ধরে নিলাম অলকানন্দা নদী। তাহলে দেখো, এই যে প্রথমে এই নদীটা আসছে, এসে অলকানন্দা নদীতে মিলিত হচ্ছে, এই স্থানটার নাম হচ্ছে বিষ্ণুপ্রয়াগ। তারপরে দেখে দেবো সেকেন্ড হচ্ছে নন্দপ্রয়াগ। নন্দপ্রয়াগে মিলিত হচ্ছে অলকানন্দা ও নন্দাকিনী। তাহলে দন্তান্বয়ে নন্দ প্রয়াগ, দন্তান্বয়ে হচ্ছে নন্দাকিনী। দেখো, এই নন্দাকিনী নদীটা একটা স্থানে এসে মিলিত হচ্ছে, এর নাম হচ্ছে কি? নন্দপ্রয়াগ। এরপর দেখো কর্ণপ্রয়াগ। কর্ণপ্রয়াগে কোন দুটো নদী মিলিত হয়েছে? মিলিত হয়েছে দেখো অলকানন্দা ও পিণ্ডার নদী। অলকানন্দা ও পিণ্ডার নদী। এই যে হলুদ কালার যে নদীটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে পিণ্ডার নদী। এই স্থানে এসে মিলিত হচ্ছে, এই স্থানটার নাম হচ্ছে কর্ণপ্রয়াগ। এরপর আমরা দেখে নেব চতুর্থ প্রয়াগ হচ্ছে রুদ্রপ্রয়াগ। পরীক্ষাতে খুব আসে যে রুদ্রপ্রয়াগে কোন দুটো নদীর মিলিত হয়। তাহলে রুদ্রপ্রয়াগে মিলিত হয় হচ্ছে অলকানন্দা এবং মন্দাকিনী রিভার। তাহলে এই দেখো, কেদারনাথ থেকে মন্দাকিনী রিভার তৈরি হচ্ছে বা সৃষ্টি হচ্ছে এবং প্রবাহিত হয়ে একটা স্থানে এসে অলকানন্দা নদীর সাথে মিলিত হচ্ছে। এই স্থানটার নাম হচ্ছে রুদ্রপ্রয়াগ। এবং পরীক্ষাতে সব থেকে ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট, সেটা হচ্ছে দেবপ্রয়াগ। দেবপ্রয়াগে কোন দুটো নদীর মিলিত হয়? তাহলে দেবপ্রয়াগে মিলিত হয়েছে অলকানন্দা এবং ভাগীরথী নদী। তাহলে এই দেখো, গঙ্গোত্রী থেকে ভাগীরথী নদী সৃষ্টি হয়েছে। তাহলে গঙ্গোত্রী থেকে কোন নদী সৃষ্টি হয়েছে? ভাগীরথী নদী সৃষ্টি হয়েছে। এই ভাগীরথী নদী সৃষ্টি হয়ে দেবপ্রয়াগে অলকানন্দা নদীর সাথে মিলিত হচ্ছে এবং এই দেবপ্রয়াগ থেকে গঙ্গা নামকরণ করে সমগ্র ভারতবর্ষে প্রবাহিত হচ্ছে। এবার আমরা গঙ্গার গতিপথ সম্পর্কে জেনে নেব। দেখো, গঙ্গার গতিপথকে আমরা 3টে ভাগে ভাগ করি। গঙ্গার গতিপথকে আমরা কটা ভাগে ভাগ করি? 3টে ভাগে। একটা হচ্ছে উচ্চ গতিপথ, একটা হচ্ছে মধ্য গতিপথ, একটা হচ্ছে নিম্ন গতিপথ, আর একটা কি? নিম্ন গতিপথ। তাহলে গঙ্গার যেখানে উৎপত্তি, গঙ্গোত্রী হিমবাহের গোমুখ গুহা, সেখান থেকে উত্তরপ্রদেশের হরিদ্বার পর্যন্ত যে গঙ্গার প্রবাহ, সেটা উচ্চ গতিপথ হিসাবে
পরিচিত। তারপরে কি দেখব, এই হরিদ্বার থেকে বিহারের রাজমহল পর্যন্ত গঙ্গার মধ্য গতিপথ লক্ষ্য করা যায়। এবং সর্বশেষ নিম্ন গতিপথ, এটা কোথায় লক্ষ্য করা যায়? রাজমহল থেকে মোহনা পর্যন্ত। তাহলে আমরা যদি চিত্রের মাধ্যমে দেখছি যে এই গোমুখ গুহা থেকে গঙ্গার উৎপত্তি হলো। এটা ধরো একটা গঙ্গা নদী, গোমুখ গুহা থেকে গঙ্গার কি হলো? উৎপত্তি হলো। তাহলে এই গোমুখ গুহা থেকে হরিদ্বার পর্যন্ত গঙ্গার উচ্চ গতি লক্ষ্য করা যায়। এরপর দেখো, হরিদ্বার থেকে রাজমহল পর্যন্ত গঙ্গার মধ্য গতিপথ লক্ষ্য করা যায় এবং রাজমহল থেকে মোহনা পর্যন্ত গঙ্গার নিম্ন গতিপথ লক্ষ্য করা যায়। দেখো এখানে ছবিটা খুব সুন্দর করে দেওয়া আছে, পঞ্চপ্রয়াগের ছবি এখানে খুব সুন্দর করে দেওয়া আছে, তোমরা একবার দেখে নিতে পারো। এবার আমরা দেখে নেব ত্রিবেণী সঙ্গম। ত্রিবেণী সঙ্গম জিনিসটা কি স্যার? ত্রিবেণী সঙ্গম হলো গঙ্গা, যমুনা ও সরস্বতী। গঙ্গা, যমুনা ও সরস্বতী এই তিনটে নদীর মিলিত স্থান বা মিলন স্থান। তার স্থানটা কোথায়? এর স্থানটা হচ্ছে প্রয়াগরাজ, যার আগে নাম ছিল এলাহাবাদ। এটা কোন রাজ্যে অবস্থিত? এটা উত্তরপ্রদেশে অবস্থিত। তাহলে ত্রিবেণী সঙ্গমে মূলত কোন কোন নদী দেখা যায়? গঙ্গা এবং যমুনা নদী দেখা যায়। বর্তমানে সরস্বতী নদীর অতটা নামডাক নেই আর। তাহলে কোন স্থানে ত্রিবেণী সঙ্গম দেখা যায়? সেটা হচ্ছে প্রয়াগরাজ বা এলাহাবাদ। এটা কোথায় অবস্থিত? এটা উত্তরপ্রদেশে অবস্থিত। এবার আমরা দেখব, এই যে গঙ্গা নদী আসছে, গোমুখ গুহা থেকে উৎপত্তি লাভ করলো, উচ্চ গতিপথ, মধ্য গতিপথ এবং নিম্ন গতিপথ। এই দেখো বাঁক নিচ্ছে। তাহলে ঝাড়খণ্ডের যে রাজমহল পাহাড় আছে, এই ঝাড়খণ্ডের রাজমহল পাহাড়ের কাছে গঙ্গা নদী হঠাৎ বাঁক নিয়ে কী করছে? পশ্চিমবঙ্গে প্রবেশ করছে। তাহলে গঙ্গা নদী কোথায় প্রবেশ করছে? পশ্চিমবঙ্গে প্রবেশ করছে। তাহলে কোথায় বাঁক নিয়েছে? ঝাড়খণ্ডের রাজমহল পাহাড়ের কাছে। এরপর আমরা দেখব যে এরপর এই গঙ্গা নদী মুর্শিদাবাদ জেলার ধুলিয়ানের কাছে এসে দুটো ভাগে ভাগ হয়ে যাচ্ছে। তাহলে দেখো, তাহলে আমরা দেখে নিচ্ছি যে এটা হচ্ছে মুর্শিদাবাদের ধুলিয়ান। তাহলে এখান থেকে গঙ্গা নদী কী হলো? একটা পদ্মা নামে বাংলাদেশে চলে গেল এবং একটা ভাগীরথী নামে পশ্চিমবঙ্গে প্রবেশ করলো। তাহলে আবার দেখব মুর্শিদাবাদ জেলার ধুলিয়ানের কাছে গঙ্গা নদীর দুটো ভাগে ভাগ হয়ে যাচ্ছে। একটা হচ্ছে ভাগীরথী হুগলি নামে পশ্চিমবঙ্গে প্রবেশ করছে, আর একটা পদ্মা নামে বাংলাদেশে প্রবেশ করছে। এরপর আমরা দেখব যে এই দুটো হলো গঙ্গার শাখা নদী। তাহলে গঙ্গার শাখা নদী কি? ভাগীরথী হুগলি এবং পদ্মা। এবার আমরা দেখব এই পদ্মা নদী বাংলাদেশে যমুনা নদীর সাথে মিলিত হয়ে মেঘনা নামে প্রবাহিত হচ্ছে। তাহলে এই যে যমুনা নদী, এটা হচ্ছে আমাদের ব্রহ্মপুত্র নদ। এটা হচ্ছে কি? আমাদের ব্রহ্মপুত্র নদ। এই ব্রহ্মপুত্র নদ বাংলাদেশে যমুনা নামে প্রবাহিত হচ্ছে এবং এই আমাদের পদ্মা নদী এবং যমুনা নদী মিলিত হয়ে মেঘনা নামে প্রবাহিত হচ্ছে এবং বঙ্গোপসাগরে অবশেষে পতিত হচ্ছে। তাহলে আবারও বলছি, পদ্মা নদী এবং যমুনা নদী মিলিত হচ্ছে এবং মেঘনা নাম নিয়ে বঙ্গোপসাগরে পতিত হচ্ছে। এরপর আমরা দেখব আমাদের যে পশ্চিমবঙ্গের উপর দিয়ে প্রবাহিত হয়েছে ভাগীরথী নদী, সেটা নবদ্বীপ শহরের পর থেকে হুগলি নামকরণ করছে এবং বঙ্গোপসাগরের সাগরদ্বীপের কাছে পতিত হচ্ছে। তাহলে আমরা কি দেখলাম? যে মুর্শিদাবাদের ধুলিয়ানের কাছে গঙ্গা নদী দুই ভাগে বিভক্ত হয়ে যাচ্ছে, পদ্মা নামে বাংলাদেশে প্রবেশ করছে এবং ভাগীরথী নাম নিয়ে পশ্চিমবঙ্গে প্রবেশ করছে। ভাগীরথী নাম নিয়ে পশ্চিমবঙ্গের নবদ্বীপ পর্যন্ত আসার পর নবদ্বীপ শহরে এসে ভাগীরথী নদী হুগলি নামকরণ করা হচ্ছে এবং হুগলি নামে বঙ্গোপসাগরে সাগরদ্বীপের কাছে পতিত হচ্ছে। এরপর আমরা আরেকটা গুরুত্বপূর্ণ জিনিস দেখব যে মুর্শিদাবাদ জেলার ফারাক্কাতে গঙ্গা নদীর ওপর ফারাক্কা ব্যারেজ তৈরি করা হয়েছে। তাহলে মুর্শিদাবাদ জেলার ফারাক্কাতে গঙ্গা নদীর ওপর ফারাক্কা বাঁধ বা ফারাক্কা ব্যারেজ তৈরি করা হয়েছে। কেন তৈরি করা হয়েছিল বলো তো? এই ফারাক্কা ব্যারেজ তৈরি করা হয়েছিল, এর প্রধান উদ্দেশ্য হচ্ছে কলকাতা বন্দরের নাব্যতা রক্ষা করা এবং হুগলি নদীতে জলের সরবরাহ বৃদ্ধি করা। তাহলে এই যে ফারাক্কা বাঁধ, এটা তৈরি করার প্রধান উদ্দেশ্য হচ্ছে কলকাতা বন্দরের নাব্যতা রক্ষা করা এবং হুগলি নদীতে জলের সরবরাহ বৃদ্ধি করা। এইবার দেখো, আমরা একটু আগে কি পড়লাম? আমরা একটু আগে পড়লাম যে ধুলিয়ানের কাছে এসে
গঙ্গা নদী দুটো ভাগে ভাগ হয়ে যাচ্ছে, একটা পদ্মা নামে বাংলাদেশে প্রবেশ করছে আর একটা ভাগীরথী নাম নিয়ে পশ্চিমবঙ্গে প্রবেশ করছে। এরপর আমরা দেখব এই যে ফারাক্কা আছে, ফারাক্কাতে কি ফারাক্কা ব্যারেজ তৈরি করা হচ্ছে এবং এই ফারাক্কা ব্যারেজ থেকে একটা ফিডার ক্যানেল কাটা হচ্ছে, ফিডার খাল কাটা হচ্ছে। এটা দৈর্ঘ্য কত? প্রায় 42 কিলোমিটার মতো। এই ফিডার ক্যানেলের মাধ্যমে বা ফিডার খালের মাধ্যমে আমাদের ভাগীরথী নদীতে জল সরবরাহ করা হচ্ছে। তাহলে এই যে ফিডার খাল আমরা দেখে নিলাম, এই ফিডার খাল কি হচ্ছে? প্রায় 42 কিলোমিটার দীর্ঘ। আর এই ফিডার খালের মাধ্যমে ভাগীরথী হুগলি নদীতে সরাসরি জল সরবরাহ করা হচ্ছে, যাতে কলকাতা বন্দরের নাব্যতা রক্ষা করা যায় এবং হুগলি নদীতে পর্যাপ্ত পরিমাণে জল সরবরাহ করা যায়। এবার আমরা দেখব যে এই যে গঙ্গা এবং ব্রহ্মপুত্র নদের মোহনাতে পৃথিবীর বৃহত্তম বদ্বীপ গড়ে উঠেছে, যার নাম কি বলতো? যার নাম হচ্ছে সুন্দরবন। তাহলে গঙ্গা এবং ব্রহ্মপুত্র নদের মোহনাতে পৃথিবীর বৃহত্তম বদ্বীপ গড়ে উঠেছে, যার নাম হলো সুন্দরবন। এবার দেখো আমরা গঙ্গা নদীর বিভিন্ন উপনদী সম্পর্কে জেনে নেব। তাহলে গঙ্গা এই যে গোমুখ গুহা থেকে উৎপত্তি লাভ করছে, গঙ্গা নদী কি করছে? এই যে গোমুখ গুহা থেকে উৎপত্তি লাভ করছে। উৎপত্তি লাভ করার পর বঙ্গোপসাগরে কি হচ্ছে? মোহনাতে এসে পতিত হচ্ছে। তাহলে এই যে গঙ্গা নদী, তার প্রবাহ পথে ডান তীর এবং বাম তীরের অনেক উপনদী রয়েছে, সেই উপনদী সম্পর্কে আমরা জেনে নেব। তাহলে তুমি যদি গঙ্গা নদী যেদিকে প্রবাহিত হচ্ছে সেই দিকে মুখ করে হাঁটতে শুরু করো, অর্থাৎ উত্তর থেকে দক্ষিণ দিকে হাঁটতে শুরু করো, তাহলে তোমার নিজের বাম হাতটা হবে গঙ্গার বাম তীরের উপনদী এবং তোমার ডান হাতটা হবে গঙ্গার ডান তীরের উপনদী। এখান থেকে একটা শর্ট ট্রিক্স জানবো। বাম তীরের উপনদী মনে রাখার সব থেকে শর্ট ট্রিক্স হচ্ছে 4G কিমি। তাহলে শর্ট ট্রিক্সটা কী বললাম বলো তো? 4G কিমি। এবং দেখো ডান তীর থেকে যে উপনদীগুলো জানবো সেটা শর্ট ট্রিক্স হচ্ছে যশোদা। এর শর্ট ট্রিক্স কী হচ্ছে? যশোদা। তাহলে এই শর্ট ট্রিক্সের মাধ্যমে আমরা নামগুলো দেখে দেব। 4G মানে 4টে জি, একটা জি, দুটো জি, তিনটে জি, 4টে জি এবং কিমি, একটা কে এবং একটা এম। তাহলে প্রথম জি থেকে আমরা কি জানবো? গঙ্গার বাম তীরের প্রথম উপনদী হলো রামগঙ্গা। তাহলে এখান থেকে আমরা কি জানবো? রামগঙ্গা নদী। 2 নম্বর জি থেকে জানবো আমরা গোমতী। 2 নম্বর থেকে আমরা কি জানবো? গোমতী। 3 নম্বর থেকে জানবো ঘরঘরা। 3 নম্বর জি থেকে আমরা কি জানবো? ঘরঘরা। 4 নম্বর থেকে আমরা জানবো দেখো গণ্ডক। 4 নম্বর জি থেকে আমরা জানবো গণ্ডক নদী। আর কে থেকে হচ্ছে কোশি, আর এম থেকে হচ্ছে মহানন্দা। এম থেকে কি হচ্ছে? মহানন্দা। আর এই মহানন্দা হলো গঙ্গার বাম তীরের শেষ উপনদী। তাহলে বাম তীরের শেষ উপনদী হচ্ছে মহানন্দা। তাহলে এই যে বাম তীরের উপনদীগুলো আছে এইগুলোকে জানার জন্য আমরা শর্ট ট্রিক্সটা কী জানলাম? 4G কিমি। তাহলে 4G মানে 4টে জি এবং কিমি। এখান থেকে আমরা নামগুলো জেনে নিলাম। এবার দেখো আমরা ডান তীরেরগুলো জানবো। ডান তীরের ট্রিক্স হচ্ছে যশোদা। ডান তীরের ট্রিক্সটা কি? যশোদা। YASODA। তাহলে যশোদা, YA থেকে কি হচ্ছে? যমুনা। YA থেকে কি হচ্ছে বলো তো? যমুনা। SO থেকে হচ্ছে সোন, SONE সোন নদী। এবং DA থেকে হচ্ছে দামোদর। DA থেকে কি হচ্ছে? দামোদর নদী। তাহলে আমাদের এই যে শর্ট ট্রিক্সগুলো এগুলো সবাই একবার ভালো করে দেখে নেবে। তাহলে এখান থেকে তোমরা শর্ট ট্রিক্সটা যদি মনে রাখতে পারো তাহলে খুব সহজেই কী পারবে? তোমরা উপনদী সম্পর্কে ইন ডিটেলস সহজে মনে রাখতে পারবে। এবার দেখো তাহলে আরেকবার আমরা দেখে নিই যে বাম তীরের উপনদীগুলো কী কী। বাম তীরের উপনদী হচ্ছে 4G কিমি, শর্ট ট্রিক্সটা বললাম। রামগঙ্গা প্রথম, তারপরে গোমতী, তারপরে হচ্ছে ঘরঘরা, 4 নম্বর হচ্ছে গণ্ডক, 5 নম্বর হচ্ছে কোশি, 6 নম্বর হচ্ছে মহানন্দা। এগুলো বাম তীরের উপনদী। এবার ডান তীরের উপনদীগুলো আমরা দেখি। এর শর্ট ট্রিক্স হচ্ছে যশোদা। প্রথম হচ্ছে যমুনা, SO থেকে হচ্ছে সোন, DA থেকে হচ্ছে দামোদর। এইবার দেখো প্রত্যেকটা উপনদী সম্পর্কে আমরা ইন ডিটেলসে পড়ব। একটু টাইম হয়তো বেশি লাগবে কিন্তু আমরা সবগুলো সম্পর্কে ভালোভাবে পড়ব। তাহলে ডান তীরে যেহেতু 3টে আমাদের প্রধান উপনদী আছে, এই 3টে সম্পর্কে আমরা ভালোভাবে আগে পড়ে নিই, তারপরে বাম তীরগুলো পড়ব। তাহলে ডান তীরের প্রথম উপনদী হচ্ছে যমুনা।
ডান তীরের প্রথম উপনদীর নাম হচ্ছে যমুনা। তাহলে এর উৎস সম্পর্কে জানতে হবে, খুব ইম্পর্টেন্ট। তাহলে যমুনা নদীর উৎস হচ্ছে যমুনেত্রী হিমবাহ। তাহলে যমুনা নদীর উৎস কোথায় বলো? যমুনেত্রী হিমবাহ। দেখো, এর মোট দৈর্ঘ্য হচ্ছে 1376 কিলোমিটার। তাহলে এর মোট দৈর্ঘ্য কত কিলোমিটার? 1376 কিলোমিটার। আর এই যমুনা নদী হলো গঙ্গার দীর্ঘতম উপনদী। তাহলে এই যমুনা নদী হলো গঙ্গার দীর্ঘতম উপনদী। শুধুমাত্র দীর্ঘতম না, ভারতের ইতিহাসে দীর্ঘতম উপনদীর নাম হলো যমুনা। খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, যে ভারতের ইতিহাসে সবথেকে দীর্ঘতম উপনদীর নাম কি? তার অ্যান্সার হবে হচ্ছে যমুনা। এছাড়াও আরেকটা গুরুত্বপূর্ণ প্রশ্ন, যমুনা নদীর বেশ কয়েকটা উপনদী আছে, সেগুলো হলো চম্বল, বেতোয়া, কেন্দ, সিন্ধ প্রভৃতি। এবার আমরা দেখে নিব 2 নম্বর নদী হচ্ছে সোন নদী। সোন নদী, দেখো সোন নদী কোথায় উৎপত্তি লাভ করেছে? উৎপত্তি লাভ করেছে হচ্ছে মধ্যপ্রদেশের অমরকণ্টক পর্বত শ্রেণী থেকে। এখান থেকে একটা প্রশ্ন আমাদেরকে জেনে নিতে হবে। আমরা চিত্রের মাধ্যমে দেখে নিই। এটা ধরে নিলাম অমরকণ্টক পর্বত শ্রেণী। এটা কোথায় অবস্থিত? মধ্যপ্রদেশে অবস্থিত। এই অমরকণ্টক পর্বত শ্রেণী থেকে একটা নদী, যার নাম হচ্ছে সোন, উৎপন্ন লাভ করলো এবং উত্তর দিকে প্রবাহিত হয়ে গঙ্গার সাথে মিলিত হলো। আর একটা নদীর নাম হচ্ছে নর্মদা, যেটা উৎপত্তি লাভ করলো অমরকণ্টক পর্বত শ্রেণী থেকেই এবং পশ্চিম দিকে প্রবাহিত হলো এবং আরব সাগরে পতিত হলো। তাহলে সোন নদীর উৎপত্তি কোথায় হয়েছে? মধ্যপ্রদেশের অমরকণ্টক পর্বত শ্রেণী থেকে। এই সোন নদীর দৈর্ঘ্য হচ্ছে 784 কিলোমিটার। কত কিলোমিটার? 784 কিলোমিটার। এর উপনদী হলো রিহান্দ, সরজু, কোয়েল। খুবই ইম্পর্টেন্ট যে রিহান্দ কোন নদীর উপনদী? সেটা কি হবে? সোন নদীর উপনদী। সরজু কোন নদীর উপনদী? সেটা হবে সোন নদীর উপনদী। খুবই ইম্পর্টেন্ট এই নাম দুটো, রিহান্দ এবং সরজু এবং কোয়েল, তিনটেই। এবার ডান তীরের গুরুত্বপূর্ণ আর একটা উপনদীর নাম হচ্ছে দামোদর নদ। দামোদর নদ বা দামোদর রিভার। এই দামোদর রিভার কোথা থেকে উৎপন্ন লাভ করছে? এটা মূলত উৎপন্ন লাভ করছে ছোটনাগপুর মালভূমির খামারপাত পাহাড় থেকে। খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, যে দামোদর নদ কোথা থেকে উৎপন্ন লাভ করছে? দামোদর নদ উৎপন্ন হচ্ছে ছোটনাগপুর মালভূমির খামারপাত পাহাড় থেকে। এই দামোদর নদের দৈর্ঘ্য কত কিলোমিটার? 592 কিলোমিটার। দামোদর নদের দৈর্ঘ্য হচ্ছে 592 কিলোমিটার। এর উপনদী আছে বেশ কয়েকটা। সব থেকে গুরুত্বপূর্ণ উপনদী আছে বরাকর, কোনার, জামুনিয়া। বরাকরটা অবশ্যই সবাই মনে রাখবে, বরাকর থেকে বারবার প্রশ্ন আসে। এরপর দেখব খুবই একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন, যে কোন নদ বা কোন নদী বাংলার দুঃখ নামে পরিচিত? তাহলে দামোদর নদ হচ্ছে বাংলার দুঃখ নামে পরিচিত। কারণ কি? এই দামোদর নদ বর্ষাকালে প্রচণ্ড বাজে রূপ ধারণ করে এবং এলাকা বন্যার মাধ্যমে ভাসিয়ে দেয়। সেই জন্য দামোদরকে কি বলা হয়? বাংলার দুঃখ বলা হয়। এরপর দেখো বাম তীরের উপনদী। বাম তীরের উপনদী প্রথমেই পড়তে গেলে আমাদের কি পড়তে হবে? রামগঙ্গা। তাহলে রামগঙ্গা এই যে নদীটা আছে, এর উৎস হচ্ছে গাড়োয়াল জেলার দুধাতলি পর্বত শ্রেণী। কোথায়? গাড়োয়াল জেলার দুধাতলি পর্বত শ্রেণী। এটার থেকে সব থেকে বেশি ইম্পর্ট্যান্ট হচ্ছে দ্বিতীয় লাইনটা। দ্বিতীয় লাইনটা কি? খুবই ইম্পর্ট্যান্ট, যে জিম করবেট ন্যাশনাল পার্কের মধ্য দিয়ে কোন নদী প্রবাহিত হয়েছে? তাহলে জিম করবেট ন্যাশনাল পার্কের মধ্য দিয়ে রামগঙ্গা নদীটি প্রবাহিত হয়েছে। খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন। এবার তোমরাই কমেন্ট বক্সে জানাও যে জিম করবেট ন্যাশনাল পার্ক কোন রাজ্যে অবস্থিত? কোন রাজ্য বা স্টেটে অবস্থিত? এবং ভারতবর্ষের প্রথম ন্যাশনাল পার্কের নাম কি? এটা তোমরা অবশ্যই সবাই কমেন্ট বক্সে জানাবে। এরপর দেখো আমাদের আর একটা নদী হচ্ছে গোমতী নদী। গোমতী নদী থেকে যেটা সব থেকে বেশি প্রশ্ন পরীক্ষায় বারবার আসে, যে লখনৌ শহরটি কোন নদীর তীরে অবস্থিত? তাহলে লখনৌ শহরটি কোন নদীর তীরে অবস্থিত বলো? এটা হচ্ছে গোমতী নদীর তীরে অবস্থিত। তাহলে তোমরা কমেন্ট বক্সে জানাও যে নবাবের শহর নামে, নবাবের শহর কাকে বলে? বা কোন শহরকে নবাবের শহর বলে? কোন শহরকে নবাবের শহর বলে? এবার আমরা আর একটা নদী সম্পর্কে জেনে নেব, সেটা হচ্ছে ঘরঘরা নদী। সেটা কি হচ্ছে? ঘরঘরা নদী। এই ঘরঘরা নদী উৎপত্তি লাভ করেছে মানস সরোবর হ্রদের নিকট মাপচা চুঙ্গ হিমবাহ থেকে। কোথা থেকে? মাপচা চুঙ্গ
হিমবাহ থেকে। দেখো এটা মোটামুটি ইম্পর্টেন্ট, কিন্তু আরেকটা ইম্পর্টেন্ট হচ্ছে এর দৈর্ঘ্য হচ্ছে 1080 কিলোমিটার। এর দৈর্ঘ্য কত? 1080 কিলোমিটার। আর এখান থেকে সব থেকে যেটা বেশি ইম্পর্টেন্ট সেটা হলো এই যে ঘরঘরা নদী, জলপ্রবাহের দিক থেকে গঙ্গার বৃহত্তম উপনদী। তাহলে দীর্ঘতম উপনদী বললে আমরা কি পড়ছিলাম এক্ষুনি? যমুনা। কিন্তু জলপ্রবাহের দিক থেকে গঙ্গার বৃহত্তম উপনদী কি হচ্ছে বলো তো? সেটা হচ্ছে ঘরঘরা নদী। আবার দেখো, জলপ্রবাহের দিক থেকে ঘরঘরা হলো গঙ্গার বৃহত্তম উপনদী। এই নদী নেপালে অন্য একটা নামে পরিচিত, সেটা হলো নেপালে কি নামে পরিচিত? কর্ণালী নদী নামে পরিচিত। তাহলে ঘরঘরা নদী নেপালে কি নামে পরিচিত? কর্ণালী নদী নামে পরিচিত। আর এই ঘরঘরা নদী হলো নেপালের দীর্ঘতম নদী। তাহলে নেপালের দীর্ঘতম নদীর নাম কি? সেটা হচ্ছে ঘরঘরা নদী, যেটা নেপালে কি নামে পরিচিত? যেটা নেপালে কর্ণালী নদী নামে পরিচিত। কর্ণালী নদী নামে পরিচিত। এরপর দেখব এই যে ঘরঘরা নদীর প্রধান উপনদী হলো সরজু। প্রধান উপনদী কি? সরজু। আর এই সরজু নদীর তীরেই কোন শহর অবস্থিত বলো তো? অযোধ্যা শহরটি অবস্থিত। খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন, যে অযোধ্যা শহরটি কোন নদীর তীরে অবস্থিত? সেটা হচ্ছে সরজু নদীর তীরে অবস্থিত। এবার দেখব আর একটা নদী, তার নাম হচ্ছে গণ্ডক নদী। এই গণ্ডক নদী সম্পর্কে খুব একটা জানার দরকার নেই, দু এক লাইন জেনে নাও। এই নদী নেপালে কালীগণ্ডক নামে পরিচিত। এই নদী নেপালে কি নামে পরিচিত? কালীগণ্ডক নদী নামে পরিচিত। এরপর আসবো কোশি নদী সম্পর্কে, খুবই একটা গুরুত্বপূর্ণ নদী, কোশি নদী। তাহলে কোশি নদীর উৎপত্তি হচ্ছে তিব্বত নেপাল সীমান্ত। তাহলে তিব্বত এবং নেপাল সীমান্ত থেকে কোশি নদী উৎপত্তি লাভ করছে। এই কোশি নদী হচ্ছে এমন একটা নদী, বিশ্বের সর্বাধিক গতিপথ পরিবর্তনকারী নদী হলো কোশি। তাহলে বিশ্বের সর্বাধিক গতিপথ পরিবর্তনকারী নদীর নাম কি? হচ্ছে কোশি নদী। আর এই কোশি নদীকে কি বলা হয় বলো তো? বিহারের দুঃখ বলা হয়। তাহলে বাংলার দুঃখ আমরা কাকে বললাম? বাংলার দুঃখ বললে হচ্ছে দামোদর। আর বিহারের দুঃখ বললে, বিহার বললে কি হবে? বিহারের দুঃখ বললে হবে কোশি। বিহারের দুঃখ হচ্ছে কোশি নদী। এরপর আমরা দেখে নেব যে গঙ্গার বাম তীরের শেষ উপনদীর নাম হচ্ছে মহানন্দা। তাহলে গঙ্গার বাম তীরের শেষ উপনদীর নাম কি? মহানন্দা। এই মহানন্দা নদী দার্জিলিং পাহাড় থেকে উৎপন্ন হয়ে বাংলাদেশে পদ্মার সাথে মিলিত হচ্ছে। তাহলে এই মহানন্দা নদী কোথা থেকে উৎপন্ন হচ্ছে? মহানন্দা নদী দার্জিলিং পাহাড় থেকে উৎপন্ন হচ্ছে এবং বাংলাদেশে গিয়ে পদ্মার সাথে মিলিত হচ্ছে। এবার আমরা দেখো, এই যে গঙ্গা নদী সম্পর্কে পড়লাম, গঙ্গা নদী থেকে আমরা বেশ কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন আলোচনা করব। দেখো, গুরুত্বপূর্ণ প্রশ্নগুলির মধ্যে প্রথম প্রশ্ন হচ্ছে যে কোন দুটি নদীর মিলিত প্রবাহ হলো মেঘনা? তাহলে কোন দুটো নদীর মিলিত প্রবাহ মেঘনা? অপশন এ গঙ্গা এবং যমুনা, অপশন বি গঙ্গা এবং সোন, অপশন সি গঙ্গা এবং গোমতী, অপশন ডি গঙ্গা এবং ব্রহ্মপুত্র। তাহলে এটার অ্যান্সার কী হবে বলো? গঙ্গা এবং ব্রহ্মপুত্র। তাহলে গঙ্গা নদী বাংলাদেশে কী নামে প্রবেশ করছে? পদ্মা নামে। আর ব্রহ্মপুত্র নদী বাংলাদেশে কী নামে প্রবেশ করছে? যমুনা নামে। এই পদ্মা এবং যমুনা মিলিত হয়ে কী নামে প্রবেশ করছে? মেঘনা নামে। তাহলে এটার অ্যান্সার কী হবে? গঙ্গা এবং ব্রহ্মপুত্র। দেখো 2 নম্বর প্রশ্ন, দেখো নিম্নের কোনটি গঙ্গার ডান তীরের উপনদী? তাহলে গঙ্গার ডান তীরের উপনদী আমরা শর্টকাট কি বললাম বলো? যশোদা, YASODA। তাহলে কী হবে? যমুনা হবে, সোন হবে এবং দামোদর হবে। তাহলে এই তিনটের মধ্যে কি অপশন আছে দেখছি? অপশন এতে আমরা সোন পেয়ে গেছি। তাহলে আমাদের আর অন্য কিছু পড়ার দরকারই নেই। তাহলে গঙ্গার ডান তীরের উপনদী হচ্ছে সোন নদী প্রশ্ন অনুযায়ী। এবার দেখো, গঙ্গা নদীর উৎস নিম্নের কোথায়? গঙ্গা নদীর উৎস নিম্নের কোথায়? আরাবল্লী পর্বত শ্রেণী, লাদাখ হিমবাহ, গঙ্গোত্রী হিমবাহ না মিলাম হিমবাহ? তাহলে এই যে গঙ্গা নদীর উৎস হচ্ছে গঙ্গোত্রী হিমবাহের গোমুখ গুহা থেকে। কোথা থেকে? গোমুখ গুহা থেকে। এবার আমরা দেখব কোন নদী বিহারের দুঃখ নামে পরিচিত? কোন নদী বিহারের দুঃখ নামে পরিচিত? অপশন এ মাহি, অপশন বি বেতুয়া, অপশন সি সোন, অপশন ডি হচ্ছে কোশি। তার একটু আগেই আমরা পড়লাম কোশি নদীকে কি বলা হয়? বিহারের দুঃখ বলা হয়।
এবার আমরা 5 নম্বর প্রশ্ন দেখব যে গঙ্গা অ্যাকশন প্ল্যান কত সালে শুরু হয়েছিল? অপশন এ 1988, 1992, অপশন সি হচ্ছে 1986, অপশন ডি হচ্ছে 1995। তাহলে এর অ্যান্সার হবে অপশন সি 1986। তাহলে গঙ্গা অ্যাকশন প্ল্যান 1986 সালের 14ই জানুয়ারি চালু হয়েছিল। তৎকালীন প্রধানমন্ত্রী কে ছিলেন? রাজীব গান্ধী। তৎকালীন প্রধানমন্ত্রী ছিলেন রাজীব গান্ধী। এই রাজীব গান্ধী গঙ্গা অ্যাকশন প্ল্যান কেন শুরু করেছিলেন? এর মূল কারণ হলো গঙ্গাকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখা এবং গঙ্গাকে যতটা পারা যায় দূষণমুক্ত রাখা। এর পরবর্তীকালে 2014 সালে আমাদের বর্তমান প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী এই ধারাবাহিকতা বজায় রাখার জন্য কি করেছিল? নমামি গঙ্গা প্রকল্প চালু করেছিলেন। তাহলে এই গঙ্গা অ্যাকশন প্ল্যান যেটা চলে আসছিল 1986 সাল থেকে, এই ধারাবাহিকতা বজায় রাখার জন্য এবং গঙ্গাকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখার জন্য নমামি গঙ্গা প্রকল্প বা কর্মসূচি গ্রহণ করেছিলেন। এবার পরবর্তী প্রশ্নগুলো হচ্ছে তোমাদের জন্য হোমওয়ার্ক। প্রথম হোমওয়ার্ক হচ্ছে ভারতের দীর্ঘতম উপনদীর নাম কি? আমি দেখবি ক্লাসেই বলেছি ভারতের দীর্ঘতম উপনদীর নাম কি? অপশন এ বিপাশা, অপশন বি হচ্ছে ইরাবতী, অপশন সি গঙ্গা, অপশন ডি হচ্ছে যমুনা। অবশ্যই কমেন্ট বক্সে তোমরা এর উত্তর জানাবে। এছাড়াও দেখো তোমাদের জন্য আরও 2-3টে আমরা কি রেখেছি হোমওয়ার্ক নিয়ে এসেছি। দ্বিতীয় হোমওয়ার্ক হলো নিম্নের কোন নদীটি গঙ্গার বাম তীরের উপনদী নয়? এই নয়টা কিন্তু ভালো করে লক্ষ্য করবে। ডাব্লিউবিপিতে 9 দিয়ে প্রশ্ন বারবার দেয়া থাকে, এই 9গুলো ভালো করে লক্ষ্য করবে। তাহলে নিম্নের কোন নদীটি গঙ্গার বাম তীরের উপনদী নয়? তাহলে বাম তীরের উপনদী নয় মানে কি জানতে চেয়েছে? ডান তীর। তাহলে ডান তীরের উপনদী কোনটা সেইটা তোমরা কমেন্ট বক্সে জানিও। ঘরঘরা, কোশি, যমুনা না গণ্ডক। পরের হোমওয়ার্ক দেখো অলকানন্দা ও ভাগীরথী নদী নিম্নের কোন স্থানে মিলিত হয়? বিষ্ণুপ্রয়াগ, দেবপ্রয়াগ, কর্ণপ্রয়াগ না বদ্রীপ্রয়াগ? কমেন্ট বক্সে এটার অ্যান্সারও তোমরা জানাবে। এবং আজকের শেষ প্রশ্ন যেটা তোমাদের হোমওয়ার্ক থাকবে যে কোন নদী বাংলার দুঃখ নামে পরিচিত? কোন নদী বাংলার দুঃখ নামে পরিচিত? দামোদর, কোশি, হুগলি না কোনোটিই নয়? 4টে প্রশ্নের অ্যান্সার অবশ্যই তোমরা কমেন্ট বক্সে জানাবে।